আসসালামু আলাইকুম। আমি শারমিন সুলতানা, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের আইসিটি বিভাগের প্রভাষক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। বর্তমানে আমরা যে মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি, এমত অবস্থায় শ্রেণীকক্ষে উপস্থিত থেকে পাঠদান কিংবা পাঠ গ্রহণ কোনোটাই সম্ভব হচ্ছে না। তাই দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ তোমাদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করেছে। তোমরা ইতিমধ্যেই আইসিটির 2টি অনলাইন ক্লাস পেয়েছো এবং আমাদের 2টি অনলাইন ক্লাসে অধ্যায় 2 সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমি অধ্যায় 2 এর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। চলো শুরুতেই জেনে নিয়ে যাক, একটু মনে করে নিই আমরা অধ্যায় 2 এর নাম কী ছিল। অধ্যায় 2 এর নাম ছিল কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এখন আসো আমাদের আজকের টপিক। আজকের টপিক হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম। আজকের টপিক নিয়ে আলোচনার পূর্বে আমাদেরকে কিছু জিনিস সম্পর্কে বেসিক ধারণা রাখতে হবে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেটা কি। ডেটা জিনিসটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা এই এত কিছু পড়ছি তার কোনো কিছুই কিন্তু বুঝবো না। কমিউনিকেশন সম্পর্কে আমাদেরকে আইডিয়া রাখতে হবে এবং মাধ্যম সম্পর্কেও আমাদেরকে আইডিয়া রাখতে হবে। এখন আসো আমরা ডেটা সম্পর্কে একটু জানি। ডেটার বাংলা যদি জিজ্ঞেস করি সবাই পারবে। ডেটা হচ্ছে উপাত্ত। আমরা চারপাশ থেকে বিভিন্ন ধরনের শব্দ যদি পিক করি, লাইক তোমার নাম, তোমার শ্রেণী বা তোমার বিভাগ। তোমার নাম যদি হয় ধরো শারমিন, এটা একটা ডেটা। তুমি কোন বিভাগে পড়ছো, সায়েন্স, এটা একটা ডেটা। ঠিক আছে, এরকম ছোট ছোট শব্দ হচ্ছে এক একটা ডেটা। কমিউনিকেশন বাংলা অর্থ হচ্ছে যোগাযোগ। যোগাযোগ কি? ভাবের আদান প্রদান। এখন এই যোগাযোগ অনেক ধরনের হতে পারে। সেই যোগাযোগটা হতে পারে তোমার ফেস টু ফেস কনভারসেশন, যেটাকে বলছি আমরা কথোপকথনের মাধ্যমে, সেটা এক ধরনের যোগাযোগ। টেলিফোনের মাধ্যমে যখন ভাবের আদান প্রদান করছো তখন এটা একটা যোগাযোগ। যখন তুমি কম্পিউটারের মাধ্যমে ভাবের আদান প্রদান করছো তখন এটা একটা যোগাযোগ। ইভেন তুমি যখন পত্র লেখার মাধ্যমে ভাবের আদান প্রদান করছো তখন এটা একটা যোগাযোগ। মাধ্যম জিনিসটা কি? মাধ্যম হচ্ছে তোমার তোমার যে ভাব বা তোমার যে ইনফরমেশন বা তোমার যে ডেটা প্রেরণ করার সময় যে চ্যানেলের মধ্য দিয়ে বা যে সংযোগ ব্যবস্থাপনার মধ্য দিয়ে এটি প্রেরকের কাছে পৌঁছবে। আমি যদি আরেকটু উদাহরণস্বরূপ বলি, তুমি যখন ধরো চিটাগাং থেকে ঢাকার বন্ধুর কাছে কোনো পার্সেল পাঠাবে, এখন এই পার্সেলটা অবশ্যই তুমি ছুঁড়ে মারলে আর সে ঢাকা থেকে ক্যাচ ধরবে এরকম কিন্তু কখনোই সম্ভব না। সো এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? অবশ্যই কোনো কুরিয়ার সার্ভিসের সাহায্য নিতে হবে। তুমি কুরিয়ার সার্ভিসের অফিসে গিয়ে তোমার পার্সেলটা জমা দিয়ে আসবে এবং তারপর এই কুরিয়ার সার্ভিস কোনো একটা ট্রান্সপোর্ট ব্যবস্থার মাধ্যমে সেটাকে ঢাকায় পৌঁছাবে এবং তারপর তোমার বন্ধু সেই কুরিয়ার সার্ভিসের অফিস, ঢাকার কোনো একটা অফিস থেকে সেটাকে রিসিভ করবে। তার মানে এখানে তুমি হচ্ছে কি প্রেরক এবং তোমার বন্ধু হচ্ছে গ্রাহক। মাঝখানে কুরিয়ার সার্ভিস হচ্ছে একটা মাধ্যম হিসেবে এখানে কাজ করেছে। এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু তোমার পার্সেলটা তোমার বন্ধুর কাছে পৌঁছেছে। আচ্ছা, এখন আসো ডেটা কমিউনিকেশন মাধ্যমের সংজ্ঞাতে আমরা যাই। ডেটা কমিউনিকেশন মাধ্যম হচ্ছে যখন তুমি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক কম্পিউটার থেকে অন্য মোবাইলে অথবা এক মোবাইল থেকে অন্য মোবাইলে ডেটা ট্রান্সফার করবে, তখন অবশ্যই একটা সংযোগ ব্যবস্থাপনা থাকবে এবং এই ডেটাটা অবশ্যই একটা কমিউনিকেশন চ্যানেলের মধ্য দিয়ে যাবে এবং এই চ্যানেলটাই হচ্ছে মাধ্যম। এখন এই মাধ্যম কিন্তু দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে গাইডেড মিডিয়া আর একটা হচ্ছে আনগাইডেড মিডিয়া। দেখো, এখন আমাদের কিন্তু কমিউনিকেশন ব্যবস্থা অনেক ভালো হয়ে গেছে, তাই না? আগে প্রিভিয়াস সময় যে ধরনের কমিউনিকেশন ব্যবস্থা ছিল সেই তুলনায় এখন কিন্তু আমরা খুব দ্রুত সময়ে এবং খুব দ্রুত গতিতে কমিউনিকেশনটা কমপ্লিট করতে পারি। এটার কারণ হচ্ছে এখন আমাদের কমিউনিকেশন ব্যবস্থায় অপটিক্যাল ফাইবারের ব্যবহারটা অনেক বেশি। পূর্বে দেখা যেত কি যে ছোটোখাটো কিছু মানে কাছাকাছি এরিয়াতে যখন কমিউনিকেশন হচ্ছে তখন এটার স্পিডটা ভালো থাকতো। হ্যাঁ, যখন দূরবর্তীতে যেত কমিউনিকেশন ব্যাপারটা তখন কিন্তু দেখা যেত সেক্ষেত্রে ট্রান্সমিশন লসটা বেশি হতো। এর কারণ হচ্ছে তখন যখন আর কি আমার অপটিক্যাল ফাইবারটা আবিষ্কার হয় নাই। সো অপটিক্যাল ফাইবারটা আবিষ্কার হওয়ার পর থেকে কিন্তু এই ধরনের সমস্যা দূর হয়ে গিয়েছে। যেমন এখন তুমি যখন
তোমার বাসায় বসে তোমার ইউএস এর কোনো ফ্রেন্ডকে তুমি মেসেজ করছো, সেই মেসেজটা কিন্তু কি হচ্ছে, তোমার পাশে যে যে তোমার ইন্টারনেট প্রোভাইডার আছে, যেমন আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তার মাধ্যমে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েতে যাচ্ছে এবং তারপর সাবমেরিন কেবলের মাধ্যমে তুমি যে দেশে পাঠাতে চাচ্ছ সেই দেশে প্রবেশ করছে। সো এখানে কিন্তু পুরাটাই কিন্তু তোমার অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে হচ্ছে এবং এজন্যই কিন্তু এখানে সময়টা কম লাগছে, কারণ অন্যান্য যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়ার তুলনায় অপটিক্যাল ফাইবারে তোমার খুব বেশি দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে। আর এখন আমাদের তোমরা অবশ্যই জানো যে সাবমেরিন কেবল কিন্তু বাংলাদেশে দুইটি প্রবেশ করেছে, একটা হচ্ছে গিয়ে তোমার কক্সবাজার দিয়ে, আর একটা হচ্ছে কুয়াকাটা দিয়ে। কক্সবাজার দিয়ে যে সাবমেরিন কেবলটা বাংলাদেশে প্রবেশ করেছে সেটার নাম হচ্ছে সিমি V4 এবং কুয়াকাটা দিয়ে যেটি প্রবেশ করেছে সেটির নাম হচ্ছে সিমি V5। ঠিক আছে। এখন এই দুটো তো অ্যাকচুয়ালি তোমার সমুদ্রের নিচ দিয়ে প্রবেশ করেছে এবং আরেকটা আছে যেটা কিনা তোমার অ্যাকচুয়ালি মাটির নিচ দিয়ে প্রবেশ করেছে, সেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল। এটা অ্যাকচুয়ালি তোমার পার্শ্ববর্তী দেশ যেমন হচ্ছে ভারত, এদের সাথে যোগাযোগের জন্য তো অ্যাকচুয়ালি তোমার সাবমেরিন কেবলের প্রয়োজন হচ্ছে না, এজন্যই হচ্ছে গিয়ে আমরা এখানে ব্যবহার হচ্ছে ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল। ওকে, চলো এখন আমরা গাইডেড মিডিয়া সম্পর্কে ইন ডিটেল একটু আলোচনা করি আজকের এই লেকচারে। গাইডেড মিডিয়া, তুমি দেখো এটা কিন্তু যদি চিন্তা করো তার মানে অবশ্যই মিডিয়াটার মধ্যে কোনো একটা আবরণ আছে, তাই না? কথা থেকেই কিন্তু বোঝা যায়, শব্দ থেকেই কিন্তু বোঝা যাচ্ছে গাইডেড মিডিয়া। তবে আমি আর একটু সহজ করে বলি, গাইডেড মিডিয়া বলতে এখানে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে তারযুক্ত মাধ্যমকে। যদি আরও সহজ করে বলি, তুমি এদেরকে স্পর্শ করতে পারবে, ঠিক আছে? কিন্তু আনগাইডেড মিডিয়া তার মানে হচ্ছে তারবিহীন, যেটাকে আরও সহজ করে বলা যায় যে তুমি যাকে স্পর্শ করতে পারছো না। তার সবচেয়ে বড় উদাহরণ দেখো, এখানে তোমার চিত্রের মধ্যেই দেওয়া আছে যে রেডিও ওয়েভস, মাইক্রোওয়েভস এবং ইনফ্রারেড। ইনফ্রারেডের কথাই তোমাদেরকে আমি একটু বলি, যদিও আজকে আমি আমার লেকচারে আনগাইডেড মিডিয়া সম্পর্কে আলোচনা করব না, তারপর আমি ইনফ্রারেড সম্পর্কে একটু বলে রাখি। যেমন তুমি যখন রিমোট দিয়ে তোমার টিভিকে কন্ট্রোল করছো, তখন দেখো এখানে রিমোট থেকে সিগন্যালটা টিভিতে যাচ্ছে, বাট এখানে দেখো কোনো ধরনের তার ব্যবহৃত হচ্ছে না, এখানে শুধুমাত্র ইনফ্রারেডের মাধ্যমেই কিন্তু এই তোমার কন্ট্রোলটা হয়ে যাচ্ছে। ঠিক আছে। সো এটাই হচ্ছে কি তোমার আনগাইডেড মিডিয়া। সো এখানে তোমার কোনো তার নাই, তারের ব্যাপার নাই, তুমি এখানে স্পর্শ করতে পারছো না তার। আর গাইডেড মিডিয়া হচ্ছে অবশ্যই তার যুক্ত, তারকে আমরা চাইলে স্পর্শ করতে পারছি, মানে জাস্ট সহজে মনে রাখার জন্য। এখন আসো গাইডেড মিডিয়া আজকে আমরা যেসব জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার কেবল। অপটিক্যাল ফাইবার কেবলটা আমরা পরবর্তী লেকচার ইনশাআল্লাহ আলোচনা করব, কারণ অপটিক্যাল ফাইবার কেবলটা অনেক বেশি বড়, এটার জন্য অনেক একটু বেশি সময় দিতে হবে। সো চলো আজকে আমরা আলোচনা করি কোএক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার কেবল নিয়ে। আচ্ছা, এখন দেখো কোএক্সিয়াল কেবলে আমরা যদি গঠনটা চিন্তা করি, কোএক্সিয়াল কেবলে অ্যাকচুয়ালি কী কী ইম্পর্টেন্ট জিনিস। কোএক্সিয়াল কেবল ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে তোমার গঠন, বৈশিষ্ট্য, ক্লাসিফিকেশন, সুবিধা এবং অসুবিধা। সবার প্রথমে আমরা একটু গঠনের দিকে নজর দিই। এখানে দেখো গঠনের দিকে তোমার প্রথমে যদি আমি এটাকে ভাগ করি সহজ করার জন্য, তাহলে আমরা চারটি অংশ পাবো। একটা হচ্ছে গিয়ে তোমার সেন্টার কোর পাবো, আরেকটা হচ্ছে ডাই ইলেকট্রিক ইনসুলেটর পাবো, আরেকটা হচ্ছে আউটার কন্ডাক্টর, এবং লাস্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে প্লাস্টিক জ্যাকেট বা কভার। এখন তুমি দেখো সেন্টার কোরটা মূলত কী দিয়ে তৈরি? কপার তার দিয়ে তৈরি। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে ম্যাডাম কেন কপার তার দিয়ে তৈরি? কপার তারটা অ্যাকচুয়ালি হচ্ছে খুব ভালো একটা পরিবাহী পদার্থ, ঠিক আছে? এখন তার চাইতেও কিন্তু ভালো পরিবাহী পদার্থ আছে যেটা হচ্ছে গিয়ে রূপা। এখন কথা হচ্ছে আমরা তার তৈরিতে অবশ্যই রূপা ব্যবহার করতে পারবো না, কারণ এটা বেশি ব্যয়বহুল, এবং আমাদের কিন্তু তারের ব্যবহার কিন্তু সর্বত্র যত্রতত্র কিন্তু আমাদের তারের ব্যবহার আছে। সো রূপা দিয়ে যদি আমরা তার তৈরি করতাম সেক্ষেত্রে কিন্তু তারের ব্যবহারটা আমাদের পক্ষে ব্যয়বহুল হয়ে যেত। এজন্যই পরিবাহী হিসাবে এবং হচ্ছে যেহেতু মানে আয় ব্যয়ের কথা চিন্তা করে হলে আমরা এখানে কপার তারটা আমাদের ইউজ করতে হয়। সো সেন্টার করে আমরা কি তৈরি করেছি পরিবাহী পদার্থ হিসাবে? কপার তার। এবং দেখো তার ঠিক এই কপার তারের উপরে একটি সাদা একটি ডাই ইলেকট্রিক ইনসুলেটর আবরণ দেওয়া আছে। এটার কারণ হচ্ছে গিয়ে সেন্টার কোর থেকে যাতে কোনোভাবেই বিদ্যুৎ মেটালিক শিল্ডে না যেতে পারে।
কারণ মেটালিক শিল যেটা সেটাও কিন্তু একটি পরিবাহী পদার্থ। সো এই দুটি পরিবাহী পদার্থ যদি মাঝখানে আমরা ডাইইলেকট্রিক ইনসুলেটর অপরিবাহী পদার্থ দিয়ে যদি এই দুটিকে আলাদা না করতাম, সেক্ষেত্রে দুটি পরিবাহী পদার্থ কিন্তু এক হয়ে যেত। এজন্যই এদেরকে পৃথক রাখার জন্য আমরা কি করছি, এখানে ডাইইলেকট্রিক ইনসুলেটর, যেটাকে আমরা অপরিবাহী পদার্থ বলছি, সেটা ইউজ করছি। মেটালিক শিল্ডের কাজ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক কেস তৈরি করা, যাতে বাহির থেকে নয়েজ কপারের তারের ভিতরের সিগন্যালকে ক্ষতিগ্রস্ত না করে। এর বাইরে কালো রঙের একটি প্লাস্টিকের জ্যাকেট রয়েছে। এই প্লাস্টিকের জ্যাকেটের কাজ হচ্ছে আউটার শিল্ডকে বাইরের আঘাত থেকে প্রোটেক্ট করা। এখন তুমি একটা জিনিস খেয়াল করো তোমরা, সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবলের ক্লাসিফিকেশনটা। কোএক্সিয়াল কেবলে দুই ধরনের হচ্ছে, একটা হচ্ছে থিক নেট আর একটা হচ্ছে থিন নেট। তুমি কিন্তু দেখো কথা শুনে ওয়ার্ড শুনেই কিন্তু অনেকখানি আন্দাজ করা যায়। থিক নেট, একটা হচ্ছে থিন নেট। থিক মানে কি? থিক মানে হচ্ছে মোটা আর থিন মানে হচ্ছে পাতলা। সো থিক নেট মানে হচ্ছে থিক ইথারনেট। ঠিক আছে, থিক মানে কি? থিক মানে হচ্ছে মোটা, এবং এটা অবশ্যই তোমার থিন নেটের চাইতে শক্ত হবে এবং এটাকে সহজে বাঁকানো যাবে না। এখন এই থিক নেটের কিন্তু আরেকটা নাম আছে, যেটার নাম হচ্ছে 10 বেস 5। 10 বেস 5 এটার কারণ হচ্ছে গিয়ে তোমার 10 বলতে বোঝায় এটার সর্বোচ্চ ডেটা ট্রান্সমিশন যে রেটটা সেটাকে বোঝাচ্ছে। তার মানে এখানে 10 এটার সর্বোচ্চ যে স্পিড হচ্ছে মাত্র 10 Mbps, এবং বেস 5 মানে হচ্ছে এটি সর্বোচ্চ তোমার রিপিটার ছাড়াই 500 মিটার পর্যন্ত ডেটা পাঠাতে পারবে। এখন কথা হচ্ছে, ম্যাডাম রিপিটার কি জিনিস? রিপিটার হচ্ছে একটা ইন্টার নেটওয়ার্কিং ডিভাইস, এবং এই ডিভাইসের কাজ হচ্ছে তোমার নেটওয়ার্কের পরিধিটাকে বর্ধিত করা। তোমার নর্মাল যে থিকনেট কেবল দিয়ে তুমি যতটুকু ডেটা ট্রান্সফার করতে পারবা, তুমি যদি মাঝখানে একটা রিপিটার বসাও তাহলে ঠিক আরও ততগুণ তুমি দূরত্বে ডেটা ট্রান্সফার করতে পারবে। সো এখানে যদি আমি রিপিটার ছাড়াই আমরা কি করতে পারবো, থিক ইথারনেট দিয়ে 500 মিটার দূরত্ব পর্যন্ত ডেটাকে পাঠাতে পারবো। পরবর্তীতে চলে আসো থিন নেট। এটা থিনার টাইপ কোএক্সিয়াল কেবল। থিন নেট আমি কি বলেছি, আমি আবার বলছি, থিন নেট হচ্ছে একটি থিনার টাইপ কোএক্সিয়াল কেবল, এবং এটা কিন্তু আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে কি 10 বেস 2। আমি কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে এই শব্দটার সঙ্গে পরিচয় করে দিয়েছি যে 10 বেস 2 অথবা 10 বেস 5 মানে কি। 10 বেস 5 মানে হচ্ছে তোমার এটা সর্বোচ্চ স্পিড হচ্ছে 10 Mbps, এবং বেস 5 হচ্ছে গিয়ে সর্বোচ্চ 500 মিটার দূরত্বে ডেটা পাঠানো যায়। ঠিক সেম এখানেও তোমার থিন নেটের ক্ষেত্রে কি হচ্ছে, 10 বেস 2 মানে হচ্ছে এটা সর্বোচ্চ স্পিড হচ্ছে 10 Mbps, এবং 2 মানে হচ্ছে গিয়ে বেস 2 মানে হচ্ছে তুমি এখানে সর্বোচ্চ রিপিটার ছাড়াই সর্বোচ্চ 200 মিটার দূরত্বে ডেটা পাঠাতে পারবে। এবং এই ধরনের দেখো এটা থিন নেট, এবং এই কেবলটা হচ্ছে গিয়ে তোমার থিক নেট কেবল থেকে অবশ্যই হালকা হবে এবং হচ্ছে গিয়ে চিকন হবে, এবং এটাকে সহজেই বাঁকানো যাবে। এবার আসো আমরা কোএক্সিয়াল কেবলের সুবিধা সম্পর্কে একটু বলি। কোএক্সিয়াল কেবলের সুবিধা বলতে গেলে অবশ্যই তোমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে জানতে হবে। যদি আমরা এটা একটু পরে জানবো, তারপরে আমি তোমাদেরকে সুবিধাটা একটু বলে দিই যে কোএক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ার কেবল অপেক্ষা তোমার বেশি গতিতে ডেটা ট্রান্সফার করে, এবং এতে তোমার টুইস্টেড পেয়ার কেবল অপেক্ষা ট্রান্সমিশন লসটাও কম। এখন তোমাদের কোশ্চেন হতে পারে, কি হয় ম্যাডাম, এটা তোমরা যখন টুইস্টেড পেয়ার কেবলটা তোমরা যখন জানবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে। এবং এই যে তোমার কোএক্সিয়াল কেবল, এটা তোমার অ্যানালগ ও ডিজিটাল উভয় ডাটা ট্রান্সমিশনে ব্যবহৃত হয়। এবং এখানে একটা কথা আছে, তোমার কোএক্সিয়াল কেবলটা আরেকটা সুবিধা হচ্ছে গিয়ে যে এটা অপটিক্যাল ফাইবার অপেক্ষায় তুলনায় দাম কম, এবং এটা যখন তুমি ইনস্টল করবা বা ইনস্টলেশনের খরচের দিকে যখন চিন্তা করবা তখন এটা তোমার অপটিক্যাল ফাইবারের চাইতে কম হবে। তবে এখানে একটা কথা আছে, এটা অবশ্যই টুইস্টেড পেয়ারের চাইতে
তোমার ইনস্টলেশন খরচটা বেশি পড়ে যাবে। আচ্ছা, এখানে দেখো একটা কোয়েক্সিয়াল কেবলের বৈশিষ্ট্য কিছু বলা আছে। এটার এটার একটাই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এটার রোধ খুবই কম। এখন বলতে পারো যে ম্যাডাম রোধ কি? এটা সায়েন্সের স্টুডেন্টরা খুব ভালো জানবা যে রোধ জিনিসটা কি। রোধ হচ্ছে কোনো পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিতার যে বাধা দেওয়ার যে ক্ষমতাটা, ঠিক আছে। এখন তোমার হচ্ছে কি কোনো পদার্থের যদি রোধ বেশি হয়, তার মানে কি সে বিদ্যুৎ পরিবাহিতায় সে বাধাটা বেশি দিতে পারে। সো এখানে কি হয়, তোমার কম বিদ্যুৎ পরিবাহিত হয়। সো এই জন্যই আমি বলছি কোয়েক্সিয়াল কেবলে দেখো রোধটা কিন্তু খুবই কম, 50 ওহম, 52 ওহম। তার মানে রোধ কম হওয়াতে এখানে তোমার বিদ্যুৎ পরিবাহিতা কি হয়, খুব ভালো হয়, বেশি হয়। আচ্ছা, এখন অসুবিধাটা দেখো। অসুবিধা কিছুই না, অসুবিধা অ্যাজ ইউজুয়াল তোমাকে যেটা বলছি, যেটা অবশ্যই তুমি যদি ডেটা ট্রান্সফার রেটের কথা চিন্তা করো, সেক্ষেত্রে এটা অবশ্যই অপটিক্যাল ফাইবারের তুলনায় অনেক কম ডেটা ট্রান্সফার রেটটা। কিন্তু আবার যদি তুমি খরচের কথা চিন্তা করো, খরচের কথা কিন্তু অপটিক্যাল ফাইবারের তুলনায় অনেক কম, প্লাস টুইস্টেড পেয়ার কেবলের তুলনায় অনেক বেশি। এখন এই জিনিসগুলো হচ্ছে কি তোমাদের তখনই মনে থাকবে যখন তোমরা কোয়েক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার কেবল দুইটা সম্পর্কে ইন ডিটেইলে পড়াশোনা করে দেন হচ্ছে সুবিধা অসুবিধা বা বৈশিষ্ট্যগুলো পড়বে। এখন আসো আমরা টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে আলোচনা করি। টুইস্টেড পেয়ার অ্যাকচুয়ালি নামটা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে তোমার কেবলটা একটু পেঁচানো থাকবে। পেয়ার মানে হচ্ছে জোড়া। এখন এখানে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে টুইস্টেড পেয়ার কেবল তোমরা আমার মনে হয় দেখছো, যদি যাদের বাসায় অ্যাকচুয়ালি যাদের বাসায় রাউটার আছে, তা কম্পিউটার আছে, তারা যদি একটু খেয়াল করো, রাউটার থেকে একটা তার বের হয়েছে, সে তারটা কিন্তু তোমার টুইস্টেড পেয়ার কেবল। এবং এই টুইস্টেড পেয়ার কেবলের একটা বড় অসুবিধা হচ্ছে এটার যে তোমার রেঞ্জ খুবই কম থাকে, মানে এটা খুব কম দূরত্বে ডেটা ট্রান্সফার করতে পারে। এটার দূরত্বটা যদি বেশি হয়ে যায় তাহলে কি হয়, এটার ডেটা ট্রান্সফারের যে লসটা, ট্রান্সমিশন যে লসটা, সেটা বেড়ে যায়। এজন্য দেখা যায় এই টুইস্টেড পেয়ার কেবলটা শুধুমাত্র খুব অল্প দূরত্বে ডেটা ট্রান্সফারের জন্যই আমরা ব্যবহার করে থাকি। এখন আসো, এখন যদি আমরা এটা গঠন সম্পর্কে একটু আলোচনা করি, তাহলে দেখবে এখানে দুটি তামার তার থাকে এবং এই তামার তার দুটি হেলিক্স আকারে পেঁচানো থাকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে কেন অ্যাকচুয়ালি হেলিক্স আকারে এই তামার তার দুটি পেঁচানো থাকে। আমি তোমাদেরকে বলছি এখানে পেঁচানো কেন থাকবে, সোজা থাকলেই বা কি হতো। আচ্ছা, এখানে দুটি তার পেঁচানো থাকার কারণ হচ্ছে যখন তোমার দুটি তার দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, একই সময় যখন কারেন্ট প্রবাহিত হয়, তখন কি হয়, একটি তার দিয়ে যেদিক দিয়ে প্রভাবিত হচ্ছে, অন্য তার দিয়ে কিন্তু তার বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত হয় এবং তার ফলে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। দুটি তারই একটি একটি করে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় এবং চৌম্বক ক্ষেত্র দুটি কিন্তু মিলিত হয়ে যায় এবং এই চৌম্বক ক্ষেত্র মিলিত হওয়ার কারণে সেখানে প্রচণ্ড রকমের নয়েজ সৃষ্টি হয় এবং নয়েজের কারণে কিন্তু ডেটা ট্রান্সমিশন লসের সম্ভাবনা বেশি হয়ে যায়। এই জন্য কি করা হয়, আমরা এই তার দুটিকে সোজা না দিয়ে এদেরকে পেঁচিয়ে দিই। পেঁচিয়ে দেওয়ার ফলে কি হয়, একটি চৌম্বক ক্ষেত্র অন্যটির চৌম্বক ক্ষেত্রের উপরে তোমার হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্রকে প্রশমিত করে দেয়, যার ফলে নয়েজটা খুবই কম হয়। এজন্যই টুইস্টেড পেয়ার কেবলে তোমার তামার তার দুটিকে পেঁচিয়ে রাখা হয়, কখনোই সোজা অবস্থায় রাখা হয় না। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এখানে বলা আছে যে তোমার দুটি তামার তার, তোমাদেরকে আমি যদি একটু চিত্র দেখে তাহলে একটু বুঝতে পারবে। আচ্ছা, এখানে একটা চিত্র আছে, এটা মূলত হচ্ছে তোমার আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের চিত্র। এখানে তারপর আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে তুমি দেখো এখানে টোটাল কয় জোড়া তার আছে। এখানে যদি একটু ভালো করে খেয়াল করো, 4 জোড়া তার আছে এবং প্রত্যেক জোড়ায় দেখো কোনো জোড়ায় আছে একটি লাল, একটি সাদা, কোনো জোড়ায় আছে একটি সবুজ, একটি সাদা, কোনো জোড়ায় আছে একটি ব্লু, একটি সাদা। এভাবে তোমার হচ্ছে গিয়ে তারগুলো পেঁচানো আছে এবং এই যে তোমার দুটি তার, এই দুইটি তারই কিন্তু পরিবাহী তার। দুটি তারই কিন্তু পরিবাহী তার। এখন তুমি চিন্তা করো, এই দুটি তার যখন দুটি পরিবাহী তার যখন একত্রে থাকে তখন কি হয়, তখন কিন্তু এটা একটি পরিবাহী হয়ে যায়, তাই না? একটি পরিবাহী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এই ব্যাপারটাকে এড়ানোর জন্য কি করা হয়, এখান দিয়ে মাঝখানে একটি অপরিবাহী পদার্থ দেওয়া হয়। এই অপরিবাহী পদার্থের কারণেই কিন্তু এই দুটি পরিবাহী তারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ পরিবাহিত হবে তখন এটা একত্রিত হবে না। আচ্ছা, এখন আসো এই তোমার আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি আবার।
আচ্ছা, এখানে আসো, আমাদের টুইস্টেড পেয়ার কেবলে আমরা কি বলেছি, মোট 4 জোড়া তার ব্যবহার করা হয়। হ্যাঁ, এবং প্রতি জোড়া তারে আমি তোমাদেরকে চিত্রে দেখিয়েছি, প্রতি জোড়া তারে কিন্তু একটি কমন তার থাকে। ঠিক আছে, কমন সাদা তার থাকে, সাদা রঙের তার থাকছে। তাহলে টোটাল কয়টি তার হচ্ছে আমাদের 8টি তার। এবং তুমি একটু খেয়াল করবে, যখন এই টুইস্টেড পেয়ার কেবলে যখন সংযোগ দেওয়া হয় তখন কিন্তু এই 8টি তারকে 1 2 3 4 5 6 7 8 নম্বর দিয়ে তারা কি করে, নম্বরের উপর ভিত্তি করে এই সংযোগটা দেওয়া হয়। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি যারা হচ্ছে, তুমি একটু মাঝে মধ্যে খেয়াল করবা, যারা হচ্ছে ইন্টারনেট সংযোগ দিতে আসে তারা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝে। তারা বলে, তারা দেখবা যে কথোপকথনের সময় একটু খেয়াল করবে যে তারা বলছে 1 2 3 4, মানে তারা জানে অ্যাকচুয়ালি কোন তারের নাম্বারটা কত, সেই নাম্বারের উপরে ভিত্তি করেই কিন্তু তারা এই সংযোগটা দিয়ে থাকে। আচ্ছা, এখন আসো আমরা এটার ক্লাসিফিকেশন সম্পর্কে একটু জানি। টুইস্টেড পেয়ার কেবল সাধারণত হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার। এখন তোমাদের একটু আগে যে আমি চিত্রটা দেখিয়েছি এটা সাধারণত আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এটা কেন এটাকে আনশিল্ডেড বলা হচ্ছে তুমি একটু খেয়াল করো। এই যে 4 জোড়া যে আমার তার আছে, এই 4 জোড়া তার কিন্তু বাহির দিক দিয়ে অতিরিক্ত কোনো জ্যাকেট দিয়ে আবৃত করা নাই। এটা কিন্তু 4 জোড়া তারে অতিরিক্ত কোনো প্লাস্টিকের আবরণ নাই, এই জন্য এটাকে আমরা কি বলছি, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। এবং এই আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলে তোমার হচ্ছে গিয়ে যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবটা কিন্তু থেকে যায়। দেখা যায় যে তোমার ডাটা ট্রান্সমিশন লসটাও এখানে বেশি হয়, কারণ এখানে চৌম্বক ক্ষেত্রের প্রভাবটা পড়ে। কিন্তু শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের চিত্রে যদি দেখো, তোমার এই 4 জোড়া যে তার, 4 জোড়া তারকে কিন্তু একটি শিল্ডের মাধ্যমে আবদ্ধ করা আছে। এই শিল্ডটাই তোমার হচ্ছে গিয়ে বাইরের চৌম্বক ক্ষেত্র থেকে তোমার তারের ভিতর দিয়ে যে ডাটাটা ট্রান্সফার হচ্ছে সেই ডাটাটাকে রক্ষা করছে। আচ্ছা, ঠিক আছে, এবার এখন তোমাদেরকে আমি বলি যে অ্যাকচুয়ালি টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহারটা কোথায় কোথায়। এটা টুইস্টেড পেয়ার কেবলটা সাধারণত তোমার টেলিফোন লাইনে ব্যবহার করা হয়। হ্যাঁ, আর কোয়েক্সিয়াল কেবলটা হচ্ছে গিয়ে তোমার আমরা যে টিভিতে যে ব্যবহার করি টিভি কেবলে, এই টিভি কেবলে হচ্ছে গিয়ে আমার কোয়েক্সিয়াল কেবলটাই বেশি ব্যবহার করা হয়। আর টুইস্টেড পেয়ার হচ্ছে টেলিফোন লাইনে। যদি এখন দেখবা যে রাউটার থেকে হচ্ছে গিয়ে তোমার যে তারটা বের হচ্ছে সেটা টুইস্টেড পেয়ার কেবল। ইভেন কি তুমি যে ইন্টারনেটের দোকান থেকে তোমার ইন্টারনেটের যে লাইনটা আনতেছো, সেই তোমার বাসা যদি ইন্টারনেটের দোকান থেকে 100 মিটার দূরত্বে হয়ে থাকে, সেক্ষেত্রে দেখবা যে তোমাকে ইন্টারনেট যে প্রোভাইডার সে তোমাকে টুইস্টেড পেয়ার কেবল দিয়েই প্রোভাইড করছে। সেক্ষেত্রে দেখা যায় অত ভালো স্পিড না পেলেও তোমার মোটামুটি চলবে। কিন্তু তোমার বাসা যদি 100 মিটারের বেশি দূরত্ব হয়, তখন দেখা যায় ওনারাও তোমাকে ইন্টারনেটের সংযোগ দিতে চাইবে না, কারণ হচ্ছে গিয়ে তোমার টুইস্টেড পেয়ার দিয়ে বেশি দূরত্বে ডাটা ট্রান্সমিশনে খুবই ঝামেলা হয়। দেখা যায় তুমি একটা পেজ লোড করতে গিয়ে বারবার বাফার করবে। হ্যাঁ, কিন্তু তোমার টেলিফোন লাইনে টুইস্টেড পেয়ার কেবল খুব ভালো কাজ করে। এখানে তোমার টুইস্টেড পেয়ার কেবল যখন ব্যবহার করা হয় তখন খুব ভালো গতিতেই ডাটাটা ট্রান্সফার হয়। ঠিক আছে, তাহলে এখন দেখো তুমি একটু এটার বৈশিষ্ট্যটা যদি চিন্তা করো, বৈশিষ্ট্যটা হচ্ছে এটা দুটি কপার কন্ডাক্টর দ্বারা তৈরি, যেটা আমরা অলরেডি জানি। এবং হচ্ছে এই তারে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স নির্ভর করে শিল্ড বা আবরণের উপর, যেটা আমি অলরেডি বলে এসেছি যে তোমার আনশিল্ডেড যে টুইস্টেড পেয়ার কেবল আছে সেখানে তোমার চৌম্বক ক্ষেত্রের প্রভাবটা থাকে, কিন্তু যে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল আছে সেখানে কিন্তু তোমার চৌম্বক ক্ষেত্রে কোনো প্রভাব থাকতে পারে না। এই শিল্ডটাই কিন্তু, আউটার যে শিল্ড আছে সেটাই কিন্তু তোমার এই তারের মধ্য দিয়ে ডেটা যে ট্রান্সফার হচ্ছে সেটাকে চৌম্বক ক্ষেত্র প্রভাব থেকে এটাকে প্রোটেক্ট করে। এবং যার কারণে হয় যে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের খরচটাও কিন্তু বেশি হয়ে যায়। আচ্ছা, আরেকটা দেখো, এখন সুবিধা হচ্ছে কম দূরত্বে ডেটা পাঠানোর জন্য এটা বেশি উপযোগী। এবং এটা আমি আগেই বলে রেখেছি যে কম দূরত্বে ডেটা পাঠানোর সময় এটা খুব ভালো কাজে লাগে। কিন্তু তোমার যদি দেখা যায় দূরত্বটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তুমি টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করতে পারবে না। আসো, আর অসুবিধা তো বলেছি, ডেটা ট্রান্সফার রেট দূরত্বের উপর নির্ভরশীল। যত দূরত্ব বাড়বে ট্রান্সফার রেট তত কমে যাবে এবং ট্রান্সমিশন লস বেশি হবে। সো আজকের আলোচনা থেকে আমরা যা জানতে পারলাম সেটা হচ্ছে গিয়ে আমরা কোয়েক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে জানতে পারলাম। তোমরা এই দুটি টপিকের উপরে আরও ভালোভাবে জানতে পারবে যখন তোমরা একটু বই নিয়ে নিজে থেকে পড়াশোনা করবে এবং হচ্ছে কিছু সৃজনশীল সলভ করবে। তখন দেখবে যে তোমাদের মধ্যে যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা নিজেই সলভ হয়ে যাবে। তারপরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে যেটা তুমি একেবারেই বুঝতে পারছো না, হ্যাঁ, যেটা অ্যান্সারটা তুমি অ্যাকচুয়ালি একেবারেই আয়ত্ত করতে পারছো না, সেটা তুমি চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবে।
নিরাপদে থাকবে এবং সুস্থ থাকবে। সবাইকে শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি।